আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আমাদের আজকের আলোচনায় অতিথি হিসেবে আছেন পশ্চিমবঙ্গে বিধানসভার ভোটের নির্ঘণ্ট পুরোপুরি ঘেঁটে হয়ে গিয়েছে। এটা কারো অজানা নয়। এর বড় শুধু নয়, একমাত্র কারণ ভোটার লিস্টের নির্ভুলকরণ প্রক্রিয়া, যার পরিচিত নাম এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। এই প্রক্রিয়ার লক্ষ্য ভোটার লিস্ট থেকে মৃত ভোটার, ডুপ্লিকেট ভোটার, ভুয়ো ভোটার, অন্যত্র চলে যাওয়া ভোটার, অনাগরিক বা সহজ ভাষায় বাংলাদেশি ভোটার ইত্যাদি বাদ দিয়ে স্বচ্ছ ভোটার তালিকা তৈরির জন্য নির্বাচন কমিশনের দ্বারা বাড়ি বাড়ি ঘুরে সঠিক তথ্য সংগ্রহ ও তার ভিত্তিতে নির্ভুল ভোটার তালিকা তৈরি, এই প্রক্রিয়াই হলো এসআইআর। এভাবে নির্ভুল ভোটার তালিকা তৈরির নিয়ম সেই 1951 সাল থেকে বহাল আছে। প্রতি ভোটের আগেই এর ভিত্তিতে চূড়ান্ত ভোটার তালিকা তৈরির কথা, কিন্তু বাস্তবে তা হয় না। সংবিধানে বলা আছে দেশের নাগরিকরাই ভোটার হতে পারেন, দেশের নাগরিক যারা নন তারা ভোটার হতে পারেন না। কিন্তু নির্বাচন কমিশনের গয়ঙ্গচ্ছ মনোভাব এবং যা চলছে চলুক না এমন ভাবনার চোটে ভোটার লিস্ট, এটা ভোটার লিস্ট না হয়ে ভূতের লিস্ট হয়ে গেছে। পশ্চিমবঙ্গে এই এসআইআর শেষ হয়েছে 2002 সালে। তারপর এই মধ্যিখানের 23-24 বছরে ভূতের ডিপো হয়ে গেছে এ রাজ্যের ভোটার লিস্ট। বর্তমান নির্বাচন কমিশনের নজর গত বছর থেকে, যে কারণেই হোক, সে কারণটা এখানে আলোচনার উদ্দেশ্য নয়, এদিকে এই নজর পড়েছে তাদের। তারা জোরে সোরে নেমে পড়েছেন ভোটার লিস্ট থেকে ভূত তাড়াতে, বিদেশি তাড়াতে। 2025-এ বিহার বিধানসভার ভোট দিয়ে এই প্রক্রিয়া শুরু। তারপর শুরু এ রাজ্যে। পশ্চিমবঙ্গ ছাড়াও এসআইআর প্রক্রিয়া একসঙ্গে চলেছে আরো 8টি রাজ্যে এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে। রাজ্যগুলো হলো ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরালা, মধ্যপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু ও উত্তরপ্রদেশ। আর কেন্দ্রশাসিত অঞ্চল হলো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ এবং পুদুচেরি। একসঙ্গে শুরু হয়ে সব রাজ্যে কাজ শেষ হয়ে গেছে, আটকে গেছে কেবল পশ্চিমবঙ্গে। আর এই আটকে যাওয়া এমন ফাঁসে যে কবে ফাঁস মুক্তি হবে সেটা রাজ্যের মানুষ, রাজ্যের সরকার, নির্বাচন কমিশন, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কেউ জানে না, বোধহয় ভগবানেরও অজানা। অথচ ভোট না হলে রাজ্যে সাংবিধানিক সংকট। 17তম পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ শেষ হবে 7 মে 2026-এ। সাধারণ প্রথা অনুযায়ী নতুন বিধানসভা গঠনের লক্ষ্য নির্বাচন। এই লক্ষ্যে নির্বাচন সাধারণত মেয়াদ শেষের আগে বড়জোর এপ্রিল মাসের মধ্যে সেরে ফেলার কথা। ইসির সংশোধিত ইলেকশন কমিশনের সংশোধিত সময়সূচি অনুযায়ী বাড়ি বাড়ি গণনা শেষ করার কথা ডিসেম্বর 2025-এর মধ্যে। ড্রাফট রোল প্রকল্প 16 ডিসেম্বরে 2025-এ সেটা হবে। আপত্তি দাবি নেওয়া এগুলো ছিল 16 ডিসেম্বর 2025-এর মধ্যে। 15 জানুয়ারি 2026-এর মধ্যে শুনানি, যাচাই, পোলিং স্টেশন, এই সবগুলো ন্যাশনালাইজেশন সমেত বিশেষ ভেরিফিকেশন চলবে 7 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত। ফাইনাল ইলেকটোরাল রোল প্রকাশ করার কথা ছিল 14 ফেব্রুয়ারি। সেসব পরিকল্পনা আগেই বলেছি পুরো ঘেঁটে কমিশন ফাইনাল ইলেকটোরাল রোল প্রকাশের তারিখ 7 দিন বাড়িয়ে 21 ফেব্রুয়ারি করেছিল। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে চলে যায়, যাওয়ার পরে ফাইনাল ইলেকটোরাল রোল প্রকাশের দিন ধার্য হয়েছে 28 ফেব্রুয়ারি। সেদিনও যে পুরো ফাইনাল লিস্ট বেরোবে তা নয়। যে খবর বাইরে আসছে সেটা রীতিমতো গন্ধমাদন পর্বত জমে গেছে। 80 লক্ষ ভোটার নানান কারণে ডাউটফুল, হরেক রকম প্রবলেম তাদের। সেসব প্রবলেম ঝাড়াই বাছাই করে কাজ শেষ করতে যদি আরো কমপক্ষে 2 মাস লেগে যায় সেটা তাড়াতাড়ি হয়েছে ধরে নিতে হবে। যদি 2 কেন 4 মাস লাগে কেউ অবাক হবেন না। এই কাজে সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টের ব্যবস্থাপনায় প্রথমে এই রাজ্যের 250 বিচারপতি তাদের এজলাস শিখে তুলে ভোটারদের ঠিকুজি কুষ্টি বিচার করতে বসেছেন। এতেও কাজ এগোচ্ছে না দেখে তলব গেছে পাশের 2 রাজ্য ঝাড়খণ্ড আর ওড়িশায়। সেখান থেকে বিচারকরা আসবেন। বুঝতেই পারছেন এসআইআর নিয়ে কি হই হই কাণ্ড শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গে। কিন্তু এত সব করেও যে মার্চ মাস ছাড়ুন, এপ্রিল মাসের মধ্যেও 80 লক্ষ ভোটারের ডকুমেন্ট ঝাড়াই বাছাইয়ের কাজ শেষ হবে
এমন আশা নাকি অতি বড় আশাবাদীও করতে পারছেন না। আর তা যদি না হয় তাহলে ফাইনাল লিস্ট কবে বেরোবে? যদিও 28শে ফেব্রুয়ারি বেরোবে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, এবং তারপর ওই যে 80 লক্ষ বাকি আছে তাদের লিস্টগুলো খেপে খেপে তাদের ব্যাপারগুলো কমপ্লিট করে তারপরে বেরোবে। এবং যদিও পরে সেটা বেরোয়, সেটা যদি এপ্রিলেও বেরোয়, ধরে নিতে হবে সেটা 28শে ফেব্রুয়ারির থ্রেড সেই সুতোয় গেছে, 28শে ফেব্রুয়ারিতে সেগুলো করা হচ্ছে, এটা ধরে নিতে হবে। সে নয় ধরে নিয়ে গেল যে এটা 28শে ফেব্রুয়ারিতেই এগুলো বার হচ্ছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, মাথার উপর তো খাড়া ঝুলছে 7ই মে, তার মধ্যে নতুন মন্ত্রিসভা তৈরি করতে হবে। 7ই মের আগে নতুন মন্ত্রিসভা তৈরি করতে গেলে 30শে এপ্রিলের মধ্যে বিধানসভা নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে হবেই। সেটা করতে হলে, অর্থাৎ শেষ ফেজের ভোট গ্রহণ 30শে এপ্রিলও যদি হয়, সেটা ধরে নিলেও নির্বাচন কমিশনের স্ট্যান্ডার্ড টাইম লাইন অনুসারে নির্ঘণ্ট ঘোষণা করতে হবে অন্তত 25শে মার্চ 2026-এর মধ্যে। 25শে মার্চের মধ্যে নির্বাচন কমিশনের স্ট্যান্ডার্ড টাইম লাইন, যেটাকে নির্ঘণ্ট বলে, সেটা ঘোষণা করতে হবে। রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1950 ধারা 30, 32, 33 অনুসারে নোটিফিকেশন থেকে পোলিং এর মধ্যে ন্যূনতম 1 মাস 25 থেকে 30 দিনের ব্যবধান থাকে। পশ্চিমবঙ্গের শেষ ফেজ পোলিং 30শে এপ্রিল ধরলে নোটিফিকেশন 25শে মার্চের মধ্যে দিতে হয়। তার মধ্যে কি এই যে 70-80 লক্ষ ডাউটফুল ভোটারের ডকুমেন্ট চেকিং হয়ে যাবে? চেকিং এর যে নিয়ম বলে দেওয়া হয়েছে সেটা মানলে এক কথায় অসম্ভব। যেমন ধরুন, কেউ যদি বলে যে সেটা মাধ্যমিকের সার্টিফিকেট দিলে হবে না, সেখান থেকে আবার দিতে হবে তাদের যে মাধ্যমিকের পাস করা ফেল করা যাই হোক মার্কশিট দিতে হবে, তার যে রেজাল্টটা দিতে হবে। আবার রেজাল্ট দিলেই শুধু হবে না, সেই রেজাল্টগুলো আবার মধ্যশিক্ষা পর্ষদে পাঠাতে হবে, পাঠিয়ে সেখান থেকে লিখে নিয়ে আসতে হবে যেটা ঠিক আছে। কারণ বিজেপি নেতারাও বলে দিয়েছে যে একটাও যেন আসল ভোটারের নাম বাদ না যায় আর ভুয়ো ভোটার যাতে না ঢোকে। সুতরাং এই সবগুলো তো চলছে। আর তৃণমূল কংগ্রেস তো কি বলছে সেগুলো তো সব জানিনি। তো চেকিং এর যেটা নিয়ম বলে দেওয়া হয়েছে সেটা মানলে এক কথায় এপ্রিলের মধ্যে কাজ শেষ করা অসম্ভব। আর না মানলে চেকিং এ ভুল হয়ে গেলে জজ সাহেবদের চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। কারণ বিএলওদের চাকরি, ওই ইআরওদের চাকরি নিয়ে যদি টানাটানি পড়ে যায় ভুলের মাসুল দিতে, তাহলে জজ সাহেবদের চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। আগে চেঁচাতো বিজেপি, এখন সব দল চেঁচাচ্ছে। বিচারপতিদের এজলাস থেকে টেনে এনে এই কাজে নামিয়ে সুপ্রিম কোর্ট বিপদ নিজেদের ঘাড়ে তুলে নিয়েছে। এখন নাম বাদ পড়ে গেলে কৈফিয়ত নির্বাচন কমিশন দেবে না, দেবে সুপ্রিম কোর্ট। এবার আসা যাক, ভোটার লিস্ট চূড়ান্ত না হলে কি এই আধা খেছড়া ভোটার লিস্ট নিয়ে ভোট করা যাবে? আইনগত অসুবিধা আছেই, তার সঙ্গে আছে রাজনৈতিক অসুবিধে। যদি 28শে ফেব্রুয়ারি কোনো ফাইনাল লিস্ট না বেরোতো তবে অন্য কথা ছিল। ফাইনাল লিস্ট যদি 28শে ফেব্রুয়ারি বার করে দেবে, এটা তো বলে দিয়েছে সুপ্রিম কোর্ট, বার করতেই হবে। এবং তারপরে আবার যেগুলো বেরোবে সাপ্লিমেন্টারি লিস্ট, সেটা ধরে নিতে হবে যে এটা 28শে এপ্রিল বেরিয়েছে। এই কাজটা যদি না হতো তাহলে কি বলা আছে নিয়মে? ভারতের রিপ্রেজেন্টেশন অব দ্য পিপলস অ্যাক্ট 1950-এর 21 ধারা অনুযায়ী সাধারণত প্রত্যেক সাধারণ নির্বাচন বা উপনির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন রিভিশন করার কথা। তবে একই ধারার খুব গুরুত্বপূর্ণ প্রভিশনে স্পষ্ট করে বলা আছে, যদি কোনো কারণে নির্ধারিত রিভিশন সময়ে সম্পূর্ণ না হয় তবে আগের যে ভোটার তালিকা কার্যকর আছে সেটার বৈধতা বা কার্যকারিতা কিন্তু অকার্যকর হয়ে যায় না, অর্থাৎ সেটা বহাল থাকে। তার মানে আইন কোথাও বলে না যে ভোটার লিস্টের বিশেষ রিভিশন শেষ না হলে কোনোভাবেই নির্বাচন ঘোষণা করা যাবে না, এমনটা নয়। বরং আইন ইলেকশন কমিশনকে এই ফ্লেক্সিবিলিটি দিয়েছে, যদি প্রয়োজন পড়ে তাহলে বিদ্যমান সর্বশেষ ফাইনালি পাবলিশড ভোটার রোল দিয়েও নির্বাচন করা যাবে। আর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর সেটা আলাদা করে পরবর্তী সময়ে শেষ করতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় এটা জেনেই, এটা বুঝেই এই দাবি নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন। তার দাবি ছিল এসআইআর যখন শেষ হয়নিও হবে না নির্দিষ্ট সময়ের মধ্যে, তখন 2025-এর ভোটার লিস্টকে ভিত্তি করে এবারের ভোট হয়ে যাক, তারপর ধীরে সুস্থে পরের ভোটের আগে ভালোভাবে এসআইআর করা যাবে। এবার তো বাঁচা যাক, পরেরটা পরে দেখা যাবে।
সুপ্রিম কোর্ট সেই দাবি মানেনি। সুপ্রিম কোর্টের বক্তব্য, সব রাজ্যে যদি এসআইআর ঠিক মতো হতে পারে পশ্চিমবঙ্গেও হবে। পরে যখন পশ্চিমবঙ্গকে সুপ্রিম কোর্ট চিনতে পারলো যে কি হিরে মানিক এখানে আছে, তখন পিছু হওয়ার জায়গা ছিল না সুপ্রিম কোর্টের। বাধ্য হয়ে 80 লক্ষ ভোটারের দায় নিজেদের কাছেই কাঁধেই নিতে হয়েছে। 80 লক্ষ ভোটারের ডকুমেন্ট ঝাড়াই বাছাই করে, আর এইগুলো ডকুমেন্টে এগুলো সব এক একটা ইতিহাস। এইসব ইতিহাসের কোনটা ঠিক কোনটা বেঠিক ভুল হয়ে গেলে মাথার উপর খাড়া, চাকরি থেকে চলে যেতে হতে পারে। ইলেকশন কমিশন নিজেই সাসপেনশনের নোটিশ দিতে পারে জজ সাহেবদের। সুতরাং সুপ্রিম কোর্ট এখন সেই যে ঝাড়ের বাঁশ সেটা নিজের ঘাড়ে নিয়েছে। কিন্তু লিখে নিন, তাতেও যদি যদি বিচারপতিরা তাদের যে সব বুদ্ধি, তাদের যে বিচারের দক্ষতা, এই সব দিয়েও যদি খুব তাড়াতাড়িও কাজ শুরু করে, তাহলে 30 এপ্রিলের মধ্যে নির্বাচন প্রক্রিয়া শেষ করা যাবে না। এটা আমি বলছি না, এটা বলছে কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসের সুপ্রিম কোর্টকে দেয়া যে রিপোর্ট, সেই রিপোর্ট বলছে। এই রিপোর্টে আশঙ্কা করা হয়েছে যে সব কেস শেষ করতে প্র্যাকটিক্যালি 70-80 দিন লোক লেগে যেতে পারে যদি 250 জন বিচারক তারা এই কাজ করতে নামে। আর বিচারকের মানে মে মাসের শেষ পর্যন্ত প্রসেস চলবে 250 দিনকে দিয়ে। অস্বাভাবিক, মে মাস যদি শেষও হয়ে যায় তাতেও অস্বাভাবিক কিছু নয়। কিন্তু 250 বিচারকের পরিবর্তে যদি 500 বিচারক হয়, যেটা ঝাড়খণ্ড থেকে আসবে, উড়িষ্যা থেকে আসবে, কিংবা পশ্চিমবঙ্গের অন্য জায়গা থেকেও বিভিন্ন জায়গা থেকে বিচারকের তাদেরকে নিয়ে যদি করা যায়, তাহলেও লাগবে কি এপ্রিলের 3য় সপ্তাহ লেগে যাবে। এখানে এই প্রশ্নটা আসছে, যদি এপ্রিলের শেষে গিয়ে নির্ভুল রোল তৈরি হয়, তাহলে কি বাস্তবে তখনই নির্বাচন করা যাবে না যাবে না? নীতিগত দৃষ্টিতে যত পরিষ্কার রোল হবে তত কম বিতর্ক হবে, কম অবৈধ ভোটার হবে, কম রংফুল ডিলিশন হবে ইত্যাদি। কিন্তু কোর্ট আর আইন দুটোই অ্যাবসলিউট পারফেকশনের বদলে প্র্যাকটিকেবল ফেয়ারনেস কে টার্গেট করে। কিন্তু সুপ্রিম কোর্ট তো নিজের কাঁধে নিয়ে নিয়েছে। সুপ্রিম কোর্ট বলছে ইলেকশনস আর লাইকলি টু বি মার্জিনালি ডিলেড, নট ইনডেফিনিটলি পোস্টপোন্ড, এবং এই একই সঙ্গে সাপ্লিমেন্টারি ইনক্লুশনকে অনুমতি দিচ্ছে। তখন কোর্টের নিজস্ব প্রেফারেন্স হচ্ছে যে 2025-এ এর আগের যে ভোটার লিস্ট হয়েছে সেই ভোটার লিস্টটা নয়, নতুন এসআইআর এর পরে ভোটার লিস্ট নিয়ে বলি রেখাটা একটু সামান্য টেনে, সামান্য দেরি করে, কিন্তু মেয়াদ উত্তীর্ণ বা দীর্ঘ রাষ্ট্রপতির শাসনে যাওয়ার আগে নির্বাচনটা সেরে ফেলতে হবে। দেখুন, দীর্ঘ রাষ্ট্রপতি শাসন কেউ চায় না, কিন্তু জুন জুলাইতে রাজ্যে বর্ষা নামে, তখন কি ভোট করা যাবে? বাস্তব অসুবিধা বলে না, করা যায় না। সুতরাং বর্ষার পরেই ভোট করতে হবে। আবার বর্ষার পরে বাঙালির দুর্গাপুজো, পুজোর সময় ভোট, বিরাট প্র্যাকটিক্যাল অসুবিধে। সুতরাং আদর্শ সময় হলো দুর্গাপুজো ও কালী পুজো। পশ্চিমবঙ্গে দুর্গাপুজো কালী পুজোর পরে মানে দীপাবলির পর পশ্চিমবঙ্গের ভোট কিন্তু সেই দিকেই চলছে। এইবার তার মানে আপনার 1 মাসের মধ্যে, এপ্রিলের শেষে, আগেই বলেছি এপ্রিল লেগে যাবেই এই ভোটার লিস্টটাকে ঠিক করতে, এসআইআর কমপ্লিট করতে। তাহলে মে জুনেও ভোট হবে না, মে মাসে ভোট হবে না, জুন মাসে, কারণ মে মাসে ভোট হবে কি করে? 7ই মের মধ্যে তো ঠিক করতে হবে, ভোটের পুরো ব্যবস্থা করতে হবে। অর্থাৎ এই মন্ত্রিসভা থাকবে না, রাষ্ট্রপতির শাসন আসবে। তখন আসবে আবার প্রশ্ন যে রাষ্ট্রপতির শাসনে যদি ভোটার লিস্টে, যদি ভুল ভোটার লিস্টে ভোট হয়, তাহলে রাষ্ট্রপতির ঘাড়ে দোষ যাবে, মানে কেন্দ্রীয় সরকারের ঘাড়ে দোষ যাবে। অতএব রাষ্ট্রপতির শাসনও রাষ্ট্রপতি ভাববেন ওই যা ভোটার লিস্টের যতটুকু ফাইনাল হয়েছে তারপরে সুপার 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 ডুপার চেকিং করে ভোট করতে হবে। আর এই সুপার ডুপার ভোটিং চেকিং করে ভোট করতে গেলে ভোটটা হবে হওয়া মানে বাঞ্ছনীয় শুধু নয়, এটা হতেই হবে। সেটা হচ্ছে দুর্গাপুজো কালী পুজোর পরে, দীপাবলির পর। পশ্চিমবঙ্গে 26-এর ভোট কিন্তু সেই পথেই চলেছে, এটা মনে রাখবেন। বাংলাদেশের বসুন্ধরা গ্রুপের অন্যতম মিডিয়া কালের কণ্ঠ, ইদানিং দেখতেছি কালের কণ্ঠ পুরা ফায়ার, মানে এমন সব সংবাদ প্রচার করতেছে। মহামান্য রাষ্ট্রপতির সেই সাক্ষাৎকারের পর থেকে কালের কণ্ঠ প্রত্যেকটা উপদেষ্টার পেছনে লেগেছে, তাদের দুর্নীতি, তাদের যত অপকর্ম সবকিছু সামনে আনছে। অসংখ্য অনুসন্ধানী প্রতিবেদন গত 1 সপ্তাহে কালের কণ্ঠ প্রকাশ করেছে। আমি বুঝলাম না হঠাৎ করে কালের কণ্ঠ এমন গিরগিটির মতো পল্টি নিয়ে নিল কেন?
কালের কণ্ঠের যে বসুন্ধরা গ্রুপ, কালের কণ্ঠের মালিক সায়ান সুবহান আনবির মোটা দাগের ডলার কি ভাইয়াকে দিয়ে দিচ্ছে? শুনলাম ভাইয়া নতুন একটা ফোন দিয়ে আসছে। উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে জুলাই সন্ত্রাসে যারা সামনের সারির যোদ্ধা ছিল তাদের প্রত্যেকের সম্পদ অর্থবিত্ত নিয়ে টান দিয়েছে। এদের যে উপার্জন গত 17-18 মাসে, এই উপার্জনের একটা বিশাল অংশ ভাইয়াকে দিতে হবে। ভাইয়া তো আগে থেকে 10% ছিলেন, তখন তিনি প্রধানমন্ত্রীর পুত্র ছিলেন। এখন তো ভাইয়া নিজেই প্রধানমন্ত্রী, সুতরাং এই পার্সেন্টেজ 10% থেকে 15 হবে না, 15 কম হয়ে যায় 20। এখন 10% ভাইয়া থেকে 20% ভাইয়া হয়তো বা আমরা সামনে দেখতে পাবো, এটার আত্মপ্রকাশ ঘটবে, নিশ্চিত থাকতে পারেন আপনারা। বাংলাদেশের উপদেষ্টা পরিষদ, এই উপদেষ্টা পরিষদের সবার দুর্নীতি নিয়ে কালের কণ্ঠ ধারাবাহিকভাবে প্রতিবেদন প্রকাশ করতেছে। এটা নিয়ে হাসনাত আবদুল্লাহ ক্ষুব্ধ, হাসিব আল ইসলাম ক্ষুব্ধ, আসিফ নজরুল ক্ষুব্ধ, আসিফ মাহমুদ সজীব ভুইয়া ক্ষুব্ধ। মানে জুলাই সন্ত্রাসে সম্পৃক্ত যারা সামনের সারিতে ভূমিকা যারা রেখেছিল এরা প্রত্যেকেই ক্ষুব্ধ হয়ে গেছে, কারণ তাদের এই অপকর্ম, তাদের যে হাজার হাজার কোটি টাকা লুটপাট, এইসব তথ্য সামনে আসছে। এক রেজওয়ানা হাসান, পরিবেশ উপদেষ্টা, পলিথিন উপদেষ্টা, সে নাকি 14,000 কোটি টাকা এই গত 18 মাসে 3টা দেশে পাচার করেছে। আজারবাইজান, সুইজারল্যান্ড এবং কাতার, 3 দেশে তার পাচারকৃত অর্থের পরিমাণ 14,000 কোটি টাকা। যদি রেজওয়ানা 14,000 কোটি টাকা পাচার করে থাকে, সেক্ষেত্রে আসিফ নজরুল এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং আমাদের সুদ্রাজ মহাজন ইউনুস ঠিক কত টাকা পাচার করেছে আপনাদের কোনো আইডিয়া আছে? বলা হচ্ছে রিজার্ভ 29 বিলিয়ন মার্কিন ডলার, কিন্তু বাংলাদেশের ঋণ 14 বিলিয়ন মার্কিন ডলার, রিজার্ভ আছে 15 বিলিয়ন মার্কিন ডলার। এটা আমার কথা না, এটা লাল বিপ্লবীদের যে জনপ্রিয় সাংবাদিক ইলিয়াসের কথা। এটা হচ্ছে সুদখুর ইউনুসের শাসনামল এবং একটা ভঙ্গুর রাষ্ট্র, একটা ভঙ্গুর অর্থনীতি বিএনপির কাঁধের উপর চাপিয়ে দিয়ে চলে গেছে। বিএনপিকে যদি আওয়ামী লীগ বাধা নাও দেয়, আওয়ামী লীগকে যদি স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিতে নাও দেয়, তারপরেও আমি একদম নির্দ্বিধায় বলে দিতে পারি বিএনপি 6 মাসের বেশি সরকার পরিচালনা করতে পারবে না, কারণ সেই সক্ষমতা বিএনপির মধ্যে নাই। ইতিমধ্যে যেসব লোকজনকে নিয়োগ দিয়েছে আমরা কাটে ঢেকি এক একটা। শিক্ষামন্ত্রী একটা নিয়োগ দিয়েছে, কথার থেকে মানে কাজের থেকে কথা বেশি বলে। ডক্টর জায়েদুর রহমান, যে কিনা চামবাজি করে অনলাইনে, সে এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, উপমন্ত্রী পদমর্যাদায়। এইসব লোকজন রাষ্ট্রের শীর্ষস্থানে বসলে রাষ্ট্র কোন দিকে চলে যাবে আপনারা ভাবতে পারেন? ঠিক আছে, রাষ্ট্রের অর্থনীতি যদি স্বাভাবিক থাকতো, স্থিতিশীল থাকতো, তাহলে মেনে নিতাম যে এই সরকার বেশ কিছুদিন চালাইতে পারবে। কিন্তু এই যে গতকাল আহসান মনসুর বাংলাদেশ ব্যাংকের গভর্নর যে পদত্যাগ করেছে, বাংলাদেশ ব্যাংকে তো দেউলিয়া বানাইছে, এই বাংলাদেশের ব্যাংকিং খাতকে দেউলিয়া বানায় সে চলে গেছে। এখন তাকে মবের হুমকি দেওয়া হচ্ছে, তিনি ওয়াশিংটন যাবেন, সেখান থেকে হুমকি আসছে। বাংলাদেশে আছেন, বাংলাদেশ থেকে মবের হুমকি আসছে। মানে মব সন্ত্রাসীরা এখন তাদের যে সরকারি বাসভবন দেওয়া হয়েছিল সেগুলো ছাড়তে চাচ্ছে না, কারণ তারা মবের ভয় পাচ্ছে। এই সংবাদ কালের কণ্ঠ প্রকাশ করেছিল, ফেসবুক পেজ থেকে মুছে দেওয়া হয়েছে এবং এখন কালের কণ্ঠের ওয়েবসাইটে আছে, যে কোনো সময় এটাও মুছে দেওয়া হবে। কালের কণ্ঠ ইজ অন ফায়ার, মানে এক একটা শট খেলতেছে, গ্যালারিতে আসতে পড়তেছে বল, চলতেছে খেলা। মানে কালের কণ্ঠ এক মুহূর্ত থেমে নাই, প্রতিদিন এদের দুর্নীতি, এদের অপকর্ম প্রচার করতেছে, প্রকাশ করতেছে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং আসিফ নজরুলের নামে দুদকে অভিযোগ জমা পড়েছে, মাহফুজ আলমের নামে অভিযোগ জমা পড়েছে। 200 কোটি টাকা ঘুষ নিয়েছিল বা চেয়েছিল একটা বেসরকারি টেলিভিশনের অনুমোদন দিতে। আসিফ নজরুল নাকি 50 লক্ষ টাকার নিচে কোনো ঘুষ নিত না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাপোষা শিক্ষক উপদেষ্টা হবার পর তার ঘুষের অঙ্ক ছিল 50 লক্ষ টাকা, এর নিচে ঘুষ দিলে তিনি সাক্ষাৎই করতেন না। কি একটা রাষ্ট্র বাবারে বাবা, মানে ভাবতে অবাক লাগে। শ্রমজীবী মানুষগুলা না খেয়ে হাহাকার করতেছে, রমজান মাস চলতেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তুঙ্গে, এগুলা নিয়ে ভাবার কিছু নাই। এই চোরেদের চুরিবাটপাড়ি নিয়ে বাংলাদেশের বর্তমান মিডিয়াগুলো কথা বলতেছে, এটার জন্য মিডিয়াকে ধন্যবাদ দিতে হয়। যদিও বিএনপির দালালি করতেছে মিডিয়া, এটা আমরা বুঝতে পারছি, এবং সব থেকে বড় কথা প্রত্যেকটা মিডিয়াকে এদের পেছনে লাগিয়ে দেওয়া হয়েছে, যাতে করে এদের যে অর্থ উপার্জন, অর্থাৎ গত 17-18 মাসে যা টাকা ইনকাম করেছে এর মধ্যে থেকে 20% ভাইয়াকে দিতে হবে। যদি ভাইয়া দেয় আপনারা নিশ্চিত থাকেন ভাইয়া এদের বিরুদ্ধে কোনো কথা বলবেন, এদেরকে সেফ এক্সিট দিয়ে দেখবেন দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে। এটা ভাইয়ার পরিকল্পনা। ভাইয়া এখন কুল ব্লাডেড প্লেয়ার, তিনি কিন্তু আগের মতো রকচটা নাই। ভাইয়া এখন ঠান্ডা মাথায় একদম টেকনিক্যালি খেলে দেবে। টেস্ট ম্যাচ খেলার জন্য ভাইয়া মাঠে নামছে, কিন্তু ভাইয়া বুঝতে পারছে না
বাংলাদেশে এই টেস্ট ম্যাচ চালাইতে গেলে যে বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন, সেটার দিকে ভাইয়ার কোনো মনোযোগ নাই। ভাইয়া আছে এইটা করতে হবে, ওইটা করতে হবে। পিয়ার একটা টিম পাইছে, ভাইয়া আর ভাইয়ার রাজকন্যা মিলে বিভিন্ন জায়গায় যাচ্ছে, যাওয়ার পর সেখানে তাকে যে চেয়ার দেওয়া হচ্ছে সেই চেয়ার তিনি সরিয়ে দিচ্ছেন, দিয়ে তিনি নর্মাল চেয়ারে বসতেছেন। তিনি যদি নর্মাল চেয়ারে বসবেন সেক্ষেত্রে আগে থেকে বলা হয় না কেন? যারা প্রোগ্রামের আয়োজক কমিটি থাকে তাদেরকে বলা হবে তারেক রহমান স্বাভাবিক চেয়ারে বসবে, কোনো দামি চেয়ারে বসবে না। সেক্ষেত্রে আগে থেকে সেটা ঠিক করে রাখবে, তিনি গিয়ে বসবেন। তিনি যাচ্ছেন, তার পিয়ার টিম এবং মিডিয়া ক্যামেরা অ্যাঙ্গেল এমনভাবে ধরতেছে, তারেক রহমান ডেকে ডেকে বলতেছেন এই চেয়ার এখান থেকে সরিয়ে দাও, একটা নর্মাল চেয়ার দাও, আমি সেখানে বসবো। প্লাস্টিকের RFL ফার্নিচার, ভাইয়া এখন RFL ফার্নিচারের ব্র্যান্ড প্রমোশন করতেছে। মানে কি একটা অবস্থা! নাটক বাংলাদেশের মানুষ কি বেশি দিন খায়? এইসব নাটক যে ভাইয়া করতেছে, বাংলাদেশের মানুষ তো বুঝতে পারতেছে একই স্ক্রিপ্ট প্রতিদিন তারা অ্যাপ্লাই করতেছে। ভাইয়ার মেয়ে রাষ্ট্রের কে? জাইমা রহমান প্রধানমন্ত্রীর কন্যা, তিনি তো রাষ্ট্রের কেউ না। প্রধানমন্ত্রীর মেয়ে হলে প্রত্যেকটা প্রোগ্রামে প্রধানমন্ত্রীর সাথে তাকে চেয়ার দিতে হবে, এইটা কোন ইয়ের মধ্যে পড়ে? আমি মেনে নিতাম যদি বিএনপির কোনো রাজনৈতিক প্রোগ্রাম থাকে, দলীয় প্রোগ্রাম থাকে, সেক্ষেত্রে ভাইয়ার মেয়ে যেতেই পারে। কিন্তু রাষ্ট্রীয় প্রোগ্রামে ভাইয়ার মেয়ে ভাইয়ার মতো সেম প্রোটোকল নিয়ে যাবে, এগুলো তো হইতে পারে না। সচিবালয় থেকে উসমানী মিলনায়তন, সেখানে হেঁটে যেতে লাগে 3 থেকে 4 মিনিট, ওইখানে গাড়ি প্রোটোকল নিয়ে গেলে সময় লাগে 20 থেকে 25 মিনিট, জ্যাম সিগন্যাল সব কিছু মিলিয়ে। সেখানে হেঁটে গেছে। ভাইয়ার পিআর টিম এইটাকে এমনভাবে প্রচার করতেছে, আর বাংলাদেশের দালাল মিডিয়াগুলা যখন যে সরকার ক্ষমতায় থাকে তখন সেই সরকারের ওইটা চুষে, এখনো চুষতেছে, ভাইয়ারটা চুষতেছে। ভাইয়ারটা এখন মজা লাগতেছে, লন্ডনি পারফিউম দেওয়া না, বুঝতেই তো পারেন। রমজান মাস মুখ খারাপ করতে চায় না, কিন্তু অনেক সময় চলে আসে এদের কর্মযোগ্য দেখার পর। আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিরুদ্ধে 1000 কোটি টাকার অভিযোগ দুদকে জমা হয়েছে, প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে, এখন তদন্ত হবে। তদন্তের ভিত্তিতে 4-5 হাজার কোটি টাকা কিংবা 10,000 কোটি টাকা হয়তো বা সে লুটপাট করেছে, সেখান থেকে 20% ভাইয়াকে দিয়ে দেবে, ভাইয়া তাদেরকে সেফ এক্সিট দিয়ে দেবে। এই নিয়ে কোনো সন্দেহ নাই, নিশ্চিত থাকেন আপনারা দেখবেন এই জুলাই সন্ত্রাসী আর প্রত্যেকে সেফ এক্সিট পাবে। কিন্তু জুলাই সন্ত্রাসীরা যারা 2য় স্তরের কিংবা 3য় স্তরের, এদের কোনো সেফ এক্সিট হবে না। সচিবালয়ে যে জুলাই সন্ত্রাসীকে পাওয়া গিয়েছিল, ফায়ার সার্ভিসের কর্মী যেদিন হত্যাকাণ্ডের শিকার হলো, হাসিব আল ইসলাম, মেট্রো রেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল, যেটা স্বীকারোক্তি সে টিভি চ্যানেলে গিয়ে দিয়েছে। সেই হাসিব আল ইসলাম তারেক রহমানকে তার মেরুদণ্ড ভেঙে ফেলার হুমকি দিয়েছে। তারেক রহমানকে ফেসবুক স্ট্যাটাসের মধ্য দিয়ে তাকে ঝুলিয়ে পিটিয়ে শাস্তি নিশ্চিত করার কথা বলেছে। অথচ এইসব দেখার পর মেরুদণ্ডহীন বিএনপি, মেরুদণ্ডহীন ছাত্রদল কোনো প্রকার প্রতিবাদ জানাচ্ছে না, কোনো প্রকার প্রতিরোধ করছে না। ইসলামিক জঙ্গিগুলা অবাধে তারেক রহমানকে গালিগালাজ করতেছে, পাবলিকলি থ্রেট দিচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে থ্রেট দিচ্ছে, অথচ মেরুদণ্ডহীন ছাত্রদল কোনো কথা বলে না। অবাক লাগে ভাবতেই। পার্টি পাওয়ারে তারা কি সাম্যের রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়? এই জন্য জনগণের মতামত দেওয়ার অধিকার আছে, মত প্রকাশের অধিকার আছে, এগুলা বলবে এখন যদি আমরা কথা বলতে যাই। কিন্তু আলটিমেটলি তাদের যে মেরুদণ্ডই নাই সেটা তারা বুঝতে পারছে না। যাই হোক, এভাবেই চলতেছে, সামনের দিনে আরো চলবে। ভাইয়ার পিআর টিম বেটার করতেছে, অনেক ভালো পারফরমেন্স। এগিয়ে যান ভাইয়া, আমরা দেখতে চাই আপনার সফলতার দৌড় ঠিক কতখানি হইতে পারে। আগের সরকারের যে ঋণ, এই ঋণের বোঝায় পিষ্ট হবে আমাদের ভাইয়া। দেখবেন কি অবস্থা। কালের কণ্ঠের সংবাদ। 23 লাখ কোটি টাকার ঋণের পাহাড়, মূল্যস্ফীতির আগুন, বেকারত্ব, খেলাপি ঋণ 6.44 লাখ কোটি টাকা, রাজস্ব আদায় তলানিতে বেসরকারি বিনিয়োগ, নাই বললেই চলে। নাই বললে মানে নাই। শেখ হাসিনা সরকারের আমলে ঋণ কত ছিল? বৈদেশিক ঋণ 2 লক্ষ কোটি টাকা, এখন সেটা 23 লক্ষ কোটি টাকা। বুঝতে পারতেছেন এক বছরে কি পরিমাণ লুট করেছে ডক্টর ইউনূসের সরকার? এই এক বছরে 17-18 মাসে 224 বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ থেকে পাচার করেছে। এক রেজওয়ানা যদি 14,000 কোটি টাকা পাচার করে, তাহলে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, আসিফ নজরুল, আরো বাদ বাকি যে চুরবাটপারগুলো আছে, এরা কত টাকা পাচার করছে একবার ভাবেন, তাহলে বুঝতে পারবেন রাষ্ট্রের অর্থনীতিকে কিভাবে ফুকলা বানিয়ে গিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আর এই ফুকলা অর্থনীতি বিএনপি সামাল দেবে? বিএনপির ওই শক্তিমত্তার জায়গা আছে? যেই নতুন গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের, সে কে? সে একজন ব্যবসায়ী, একজন গার্মেন্টসের মালিক। সে অর্থনীতির শিক্ষার্থী মেনে নিলাম, বাট তার অর্থনৈতিক বিষয়ে কোনো ওই রকম অভিজ্ঞতা ছিল না। সে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর। যাই হোক, ভাইয়ার জন্য শুভকামনা। আমরা দেখতে চাই ভাইয়া রাষ্ট্র কিভাবে পরিচালনা করেন, তার পিআর টিম তাকে কতদিন প্রোটেক্ট করতে পারেন। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন।